প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা টয়লেট্রিজ এবং পারফিউমারিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এই চ্যাপ্টারের দুটো গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার। এই গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার কিভাবে প্রস্তুত করা হয়, তাদের প্রস্তুতির মূলনীতিটা কী এবং তাদের পরিষ্কার করার যে কৌশলটা সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। তাহলে প্রথমেই আমরা মূলনীতিটা একটু দেখে নিই গ্লাস ক্লিনারের। মূলত আমরা জানি যে গ্লাস হচ্ছে কি ক্যালসিয়াম এবং সোডিয়াম, মানে ক্যালসিয়াম অথবা সোডিয়ামের দ্বিসিলিকেট যৌগ হয় এবং গ্লাস সামগ্রীতে তেল, গ্রিস ও অন্যান্য উপাদান, যে সকল ময়লাগুলো আমরা গ্লাস ক্লিনারের সাহায্যেই পরিষ্কার করে থাকি। তো অধিকাংশ গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ NH3 এবং অ্যামোনিয়া খুব দ্রুত আমরা জানি যে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলে। তাহলে আমাদের অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়াটা হচ্ছে এটা, যেখানে অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলছে। এখন এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেটা হচ্ছে কি একটা দুর্বল ক্ষার, যা গ্লাসের উপর জমা থাকা যে তেল এবং গ্রিজ রয়েছে তার সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে এবং এই সাবান আমরা যখন গ্লাসের উপরিপৃষ্ঠে, তখন আমরা সাবানের স্তরটা দেখতে পাই। এখন আমরা এইভাবে মূলত ময়লাটা দূর করে থাকি। তাহলে বিক্রিয়ার সাহায্যে আমরা যদি দেখি যে একটা গ্লাস ক্লিনার কিভাবে আসলে ময়লাটা দূর করছে, তাহলে আমরা একটু আগে দেখলাম কি গ্লাস ক্লিনারের মূল উপাদানটা হচ্ছে অ্যামোনিয়া, যেটা পানির সাথে বিক্রিয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তেল বা গ্রিস বা চর্বি জাতীয় যে সকল পদার্থগুলো গ্লাসে লেগে থাকে সেগুলো আসলে হচ্ছে অ্যাস্টার। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাস্টারের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করছে আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা, এই যে অ্যাস্টারের এখানকার যে আর প্রাইম মূলকটা ছিল সেখানকার অংশটাকে এই অ্যামোনিয়াম আয়নটা কি করছে, প্রতিস্থাপিত করছে। আর এর পরবর্তীতে এই পাশে কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি ROH। এখন আমাদের এখানে কথাটা হচ্ছে কি যে কিভাবে বিক্রিয়াটা হলো আসলে। তাহলে এই সাবান বা তেল চর্বির সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন আমরা এটাকে পাচ্ছি লবণ হিসেবে, ঠিক আছে, এবং এটা কি একটা অ্যাসিডের লবণ হিসেবে পাচ্ছি। আর এই পাশে যেটা ROH মূলকটা, এটা একটু ঠিক করে দিই ভাইয়া, এটা হচ্ছে কি আর প্রাইমটা, অর্থাৎ এখানকার যে আর প্রাইম অংশটুকু ছিল সেটা কি অ্যালকোহলটা উৎপন্ন করছে। এখন এখানে বলা হচ্ছে যে আমি আর হিসেবে আসলে কাকে নিচ্ছি, আর হিসেবে দেখানো হচ্ছে কি C17H35, অর্থাৎ এখানে আর এর পরিচয়টা দেওয়া হচ্ছে এইভাবে, আর আর প্রাইমটা হচ্ছে এটা যে CN আর H হচ্ছে 2N+1, না মানে আমাদের নর্মাল অ্যালকাইল মূলকের যে সংকেতটা সেটা। তাহলে এই আরটা কি পরিচিত লাগছে, কোথায় দেখে এসেছি এটা আমরা সাবান যখন উৎপন্ন করি, অর্থাৎ এর আগে ভাইয়া যখন গ্লিসারিন উৎপাদন দেখে এসেছিলাম জৈব যৌগে, তখন দেখে এসেছিলাম আসলে সেকেন্ড ইয়ারে জৈব যৌগ দেখানোর কথা। তো এই যে জৈব যৌগ প্রস্তুতি অথবা 9, 10-এ তোমরা যখন সাবান বা গ্লিসারিন প্রস্তুতি দেখেছো, ওই সময় আমরা দেখে এসেছি যে সোডিয়াম স্টিয়ারিক অ্যাসিড বা সোডিয়াম স্টিয়ারেট, এই দুইটা যৌগ সম্পর্কে জানা থাকার কথা। তো তাদের ক্ষেত্রে আমরা এই অংশটা, মানে এই অ্যালকাইল অংশটুকু পেয়ে থাকি। এবার তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ উইথ লোয়ার হাইড্রোকার্বন। এরপরে আমরা অ্যামোনিয়া দ্রবণের যেই পানিটা সেটা সাবানকে দ্রবীভূত করে ফেলে, যা সহজে তোয়ালে দিয়ে পরিষ্কার করা হয় এবং তার উপরে গ্লাসের উপর যেই অবিকৃত অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তা বাষ্পায়িত হয়ে যাচ্ছে। এখন এখানে যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা যখন বাষ্পায়িত হয়ে যায় তখন আসলে কি ঘটনা ঘটে এটা একটু দেখি। এছাড়া অ্যামোনিয়ার যে দ্রবণটা, এটা পোলার যৌগ বা গ্লাসের গায়ে যেই ময়লাটা লেগে থাকে, তার মানে তেল বা চর্বি, সেটাকে আবিষ্ট ডাইপোলে পরিণত করে। আমরা ডাইপোল পড়ে আসার কথা, আমরা চ্যাপ্টার 3-তে ডাইপোল নিয়ে পড়াশোনা করে এসেছিলাম। তো এই আবিষ্ট ডাইপোলে পরিণত করে এবং এক পর্যায়ে দ্রবণের সাথে ময়লার ডাইপোল বন্ধনের সৃষ্টি হয়, যা ময়লাকে গ্লাসটা থেকে আলাদা করে দিচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদেরকে গ্লাস ক্লিনার কিভাবে আসলে ময়লাটাকে আলাদা করছে তার কৌশলটা। এখন গ্লাস ক্লিনারের আরেকটা উপাদান হচ্ছে রাবিং অ্যালকোহল,
যেটা কি করে গ্লাসের তেল হতে ময়লাকে দ্রবীভূত করে সরিয়ে আনছে, তাই তো? তাহলে গ্লাস ক্লিনারের যে রাবিং অ্যালকোহল উপাদানটা সেটা গ্লাসের তেল হতে ময়লাকে দ্রবীভূত করে সরিয়ে আনে। এখন আমি যদি গ্লাস ক্লিনার বানাতে চাই সেক্ষেত্রে আমার কি কি লাগবে? তো এটা আসলে প্র্যাকটিক্যালের অংশ, তারপরে আমি মুখে মুখে বলে যাই। সেটা হচ্ছে এখানে লিকার যে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া দ্রবণ সেটা লাগে 5 থেকে 10%, পাতিত পানি মানে ডিস্টিল ওয়াটার লাগে, এবং রাবিং অ্যালকোহল যেটা হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা ইউজ করতে পারি। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রথমে একটা পরিষ্কার এবং শুষ্ক কাচের পাত্র, এখানে প্রায় 30 ml এর কথা আমি বলছি, যেহেতু 30 ml রাবিং অ্যালকোহল এবং 40 ml পাতিত পানি দিয়ে বানাবো, তাহলে 30 ml অ্যামোনিয়া দ্রবণ 5 থেকে 10% কনসেন্ট্রেশনের, 30 ml রাবিং অ্যালকোহল এবং 40 ml ডিস্টিল ওয়াটার নিয়ে সাবধানে ঝাঁকাবো। এরপরে এই যে মিশ্রিত তরলটা এটাই কি করব, একটা স্প্রে বোতলে নিয়ে লেবেল দিয়ে আমরা সংরক্ষণ করব। তাহলে আমাদের গ্লাস ক্লিনার বানানোটা কি অনেক সহজ। এরপরে গ্লাস ক্লিনার কিভাবে ময়লা পরিষ্কার করে সেটা একটু দেখে নেই। গ্লাস ক্লিনারে ময়লা পরিষ্কার করার কৌশলটাকে আলাদা করার কারণ হচ্ছে যে এখানে আমরা মেইন যে থিমটা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে একটু আগে আমরা দেখে আসলাম যে গ্লাস ক্লিনারে মূলত কি থাকে, রাবিং অ্যালকোহল অ্যামোনিয়া দ্রবণে মিশ্রিত থাকে। আর কাঁচে কে থাকে? কাঁচে থাকছে সিলিকা, এবং সে কারণে কাঁচের সাথে বিক্রিয়া করে এরূপ রাসায়নিক পদার্থ গ্লাস ক্লিনারে আমরা ব্যবহার করতে পারবো না, তাই তো? তাহলে আমাদের কাজটা কি হবে? কাজটাকে ক্ষয় করতে পারে না এমন কোনো উপাদানকে আমাদের ব্যবহার করতে হবে। ওকে। আর এই যে কাঁচের গায়ে যেই দাগগুলো বা ময়লাগুলো লেগে থাকে তার বেশিরভাগই কি তেল জাতীয় বা গ্রিস জাতীয়। তাহলে আমরা এই যে গ্লাস ক্লিনারে ব্যবহৃত যে পৃষ্ঠতলে সক্রিয় পদার্থটা থাকে সেই সক্রিয় পদার্থ গ্লাসের পৃষ্ঠে লেগে থাকা তেলকে দূর করে। এই গ্লাস ক্লিনারের পৃষ্ঠতলে যে সক্রিয় পদার্থ তার নামটা কি? তার নামটা পরীক্ষায় আসে, নামটা মনে রাখবে, সোডিয়াম লরাইল সালফেট। এই সোডিয়াম লরাইল সালফেট নিয়ে আমি একটু পরেই ব্যাখ্যা করছি, তার আগে একটু বলে নেই এই যে লরাইল সালফেটের কথা। এই লরাইল সালফেটের আসলে আমরা এখানে তার আমি যেই রাসায়নিক সংকেতটা সেটা একটু দেই, সংকেতটা একটু বড়, CH3 CH210, এরপরে CH2O SO3 Na। এটা হচ্ছে আমাদের সোডিয়াম লরাইল সালফেটের যে রাসায়নিক সংকেতটা। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করছিলাম আমরা একটু দেখে নেই, যে কাঁচের গায়ে লেগে থাকা যে তেল জাতীয় ময়লাটা তাকে অপসারণ করতে হবে। এখন গ্লাস ক্লিনারে ব্যবহৃত যে পৃষ্ঠতলে ক্রিয়াকারী পদার্থটা আছে সোডিয়াম লরাইল সালফেট, এর হাইড্রোফিলিক অর্থাৎ কার্বক্সিলেট আয়ন অংশটা এবং লাইপোফিলিক অর্থাৎ অপোলার যে অংশটা সেটা কাঁচের গায়ে লেগে থাকা ময়লাটাকে অপসারণ করে। আর এক্ষেত্রে লাইপোফিলিক যে অংশটা, এই লাইপোফিলিক অংশটা তেল জাতীয় ময়লা ঘিরে পানিতে তেলের ইমালশন তৈরি করে, যা বায়ুর উপস্থিতিতে ফেনা তৈরি করছে, এবং এতেই কি আমাদের ময়লাগুলো পৃষ্ঠতল থেকে অপসারিত হয়ে যায়। ঠিক আছে। এরপরে তোমরা চাইলে এখানে বিক্রিয়া হিসেবেও লিখতে পারো, বাট বিক্রিয়া হিসেবে লিখলে আসলে কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা, তো বিক্রিয়া লেখার দরকার নেই এই জায়গাটাতে। এখানে আমরা মূলত নর্মালি কি ব্যাখ্যা করব। এরপরে চলে আসছি আমরা পরের টপিকটাতে। পরের টপিকটা হচ্ছে টয়লেট ক্লিনার প্রস্তুতি। টয়লেট ক্লিনার প্রস্তুতিতে আমরা যে রাসায়নিক মিশ্রণটা ব্যবহার করি, এই মিশ্রণটা কি করে টয়লেটের প্যানে যেই দাগগুলো বা দুর্গন্ধ বা জীবাণুগুলো রয়েছে তাকে ধ্বংস করে, এবং একেই আমরা টয়লেট ক্লিনার বলছি। এবং টয়লেট ক্লিনার প্রস্তুতিতে আমরা গাঢ় ক্ষার জীবাণুনাশক হিসেবে এবং দাগ দূরকারী হিসেবে ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করে থাকি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যে ব্যবহার করেছি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি আমরা কেন গ্লাস ক্লিনারে ব্যবহার করলাম না? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষয়কারী পদার্থ, সে গ্লাসকে ক্ষয় করে ফেলবে। তাহলে কিছুদিন পর আমাদের যে ব্যবহার উপযোগী গ্লাসের পাত্রটা সেটা কি আর ব্যবহার উপযোগী থাকবে না। সেজন্য আমরা গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি না। কিন্তু টয়লেটের ক্ষেত্রে কি এটা ক্ষয়প্রাপ্ত হলেও খুব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, এবং তাহলে যেহেতু এটার সাথে আমাদের কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে না টয়লেটের প্যানের সাথে, সেহেতু আমরা এখানে ক্ষয়কারী পদার্থ দিতে পারি, এবং তার সাথে কি জীবাণুনাশক পদার্থ হিসেবে ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। এখন এই যে টয়লেট ক্লিনারে ব্যবহৃত ব্লিচিং এজেন্টটা, সেখানে কে থাকে? সেখানে থাকে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, তাই না?
আমরা এই সংকেতটা দেখে এসেছি। তো তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে আমাদের উপাদানটা। এবার বিক্রিয়াটা একটু দেখে নেই। বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়া প্রথমে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তীতে এই ক্লোরিনটা পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করে আমরা এখানে কি পাচ্ছি, 2 ধরনের অ্যাসিড পাচ্ছি। ওকে, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড, এর মধ্যে থেকে হাইপোক্লোরাইক অ্যাসিড যখন ভেঙে যায় তখন সেখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেনটা তৈরি হচ্ছে। এই জায়মান অক্সিজেনটাই দাগের সাথে যুক্ত হয়ে দাগটাকে বর্ণহীন করে দেয় এবং জীবিত জীবাণুর সাথে যুক্ত হয়ে তাকে মেরে ফেলে। এই হচ্ছে জায়মান অক্সিজেনটার কাজ। এবং এই জায়মান অক্সিজেনটা পেতে গেলে আমাকে কি করা লাগছে, ক্লোরিন পাওয়া লাগছে। ক্লোরিন কই থেকে পাচ্ছি, ব্লিচিং পাউডার থেকে, মানে ব্লিচিং যে এজেন্টটা সেটা থেকে। এবং এই ক্লোরিন পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাইক অ্যাসিড দিচ্ছে, সেখান থেকে আমি জায়মান অক্সিজেনটা পাচ্ছি। তাহলে পরবর্তীতে আমাদের যদি কোশ্চেনে আসে যে তাহলে টয়লেট ক্লিনার প্রস্তুতির উপকরণ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি বা কিভাবে এটা কাজ করে, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা এখানে কোস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। তার পাশাপাশি এখানে ডিটারজেন্ট বা সাবান ইউজ করা যায়, ব্লিচিং এজেন্ট থাকে, বিভিন্ন কালারফুল রঞ্জক পদার্থ থাকে, ফেনল, এবং তার সাথে সাথে মসৃণকারক এবং সুগন্ধি পদার্থ থাকতে পারে। এরপরে টয়লেট ক্লিনারে কোস্টিক সোডা বা গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহারের কারণটা কি, এই কারণটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমি এই টয়লেট ক্লিনার প্রস্তুতির কিছু পদ্ধতি বলে দিই। আমরা তো টয়লেট ক্লিনার প্রস্তুতির উপকরণগুলোকে চিনলাম, এখন এটা যখন আমরা বানাবো সেক্ষেত্রে কিভাবে তাদের রেশিওটা হবে। যেমন আমরা গ্লাস ক্লিনার বানানো দেখলাম যে খুব ইজি। টয়লেট ক্লিনারের ক্ষেত্রে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ডিটারজেন্ট হিসেবে আমরা সোডিয়াম লরেল সালফেট বা তরল সাবান 30% করে মিশ্রিত করা হয় এবং ওই মিশ্রণটাতে আমরা পর্যাপ্ত পানি এবং ব্লিচিং এজেন্ট, মসৃণকারক মানে যে উপাদানগুলো বাকি রয়েছে ফেনল, এগুলো মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকি। পছন্দ মতো অনুমোদিত রং আমরা এখানে ব্যবহার করতে পারি, যেটা কি করবে আমাদের প্রস্তুতকৃত মিশ্রণটাকে রঙিন করে দেবে। এবং সব শেষে সেখানে আমরা কি দিতে পারি, অ্যারোমা বা সুগন্ধি মিশ্রিত করে একটা প্লাস্টিকের পাত্রে নিয়ে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করব। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো যে আমরা এই যে উপাদানগুলো প্রস্তুতকারের যে উপাদানগুলো সেগুলোকে পারফেক্ট রেশিওতে মিক্স করেই কি বানাতে পারি, যথাক্রমে গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনার বানাতে পারছি, তাই তো। এবং একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যেহেতু টয়লেটের কমোড বা প্যানে যে সিরামিকগুলো ব্যবহার করা হয় সেগুলো কি তার স্ট্রাকচারগুলো অনেক মজবুত এবং ক্ষয়রোধী, কিন্তু সেই জন্য আমরা টয়লেট ক্লিনার প্রস্তুতিতে গাঢ় ক্ষার বা গাঢ় অ্যাসিড ব্যবহার করতে পারি। আর এই যে তীব্র অম্লীয় বা ক্ষারীয় যে পরিবেশটা, এই পরিবেশটাতেই কিন্তু আমাদের অণুজীবগুলো, প্যাথোজেনগুলো মরে যায়। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের টপিক, যেখানে আমরা গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের প্রস্তুতি এবং পরিষ্কারকরণের যে কৌশলটা সেটা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা যে কেন আমরা টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি এবং গ্লাস ক্লিনারে ব্যবহার করছি না সেটা নিয়ে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারের আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা কি, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।